৫ বছর। পুরো ৫টা বছর পর তালুকদার বাড়ির আঙিনায় পা রাখছেন তাদের সবার বড় ছেলে মাহিদ মাহতাব তালুকদার। ওনার এই আগমন পুরো বাড়ির জন্যই বিশেষ। কিন্তু সবচেয়ে বেশি বিশেষ হচ্ছে, সবচেয়ে বেশি প্রতীক্ষিত হচ্ছে জারার জন্য, ওনার স্ত্রীর জন্য। হ্যাঁ, যারা ওনার স্ত্রী। মাহিদ ভাই হয়তো জানেনও না, তার এই আশা ঘিরে কেউ একজন একদিনেই কত স্বপ্ন বুনেছে অন্তরে। অজানা সেই স্বপ্নগুলো ছড়িয়ে আছে বুকের ভেতরে। ছাদের কোনায় দাঁড়িয়ে আছে যারা, চোখের দৃষ্টি স্থির। তালুকদার বাড়ির গেটে আটকে আছে। আটকে থাকবে নাই বা কেন? আজ এই গেট দিয়েই তো তার প্রিয় পুরুষ আসবেন, প্রিয় মাহিদ ভাই আসবেন। প্রিয়, অতি প্রিয়, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, যার এই প্রতীক্ষায় একরাশ অভিমানও লুকিয়ে আছে। হ্যাঁ, অভিমান। ৫ বছরের অভিমান। ১৫ বছর বয়স থেকেই এই অভিমানের পাহাড় গড়ে তুলেছে নিজের মনে। প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি রাত মাহিদ ভাইয়ের প্রতি অভিমান, ভীষণ অভিমান, অপরিসীম অমলিন অভিমান। এসব ভাবতে ভাবতে যারা গেটের দিকে চেয়ে থাকে, হঠাৎ গেটের সামনে এসে থামে একটি গাড়ি। যারা হৃদস্পন্দন মুহূর্তেই বেড়ে যায়, শ্বাস আটকে আসে গলায়। এলেন প্রিয় মাহিদ ভাই, এলেন। যারা একটু সরে যায় ছাদের কিনারা থেকে, তারপর আবার চোখ আটকে নেয় সেই গাড়ির ওপর। অপলক নিঃশ্বাসহীন এই চাহনি, এই যে অপেক্ষার চাহনি। কতদিন পর দেখতে যাচ্ছেন ওনাকে, প্রিয় পুরুষকে। কতদিন পর। গাড়ির দরজা খুলে এক ব্যক্তি নামেন, কিন্তু তিনি মাহিদ ভাই নন। তিনি হলেন মাহিদ ভাইয়ের বাবা, মাহমুদ তালুকদার সাহেব। যারা কিছুক্ষণের জন্য স্থবির হয়ে যায়, ভিতরটা কেমন নিস্তব্ধ হয়ে আসে। এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। মাহিদ ভাই এখনো নামেননি, তবুও সে জানে তিনি আসছেন, আসবেনই। তার মাহিদ ভাই আসছেন আজ এই গেট দিয়েই। অতঃপর পিছনের দরজাটা ধীরে খুলে যায়। যারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে সেদিকে, চোখে একরাশ কৌতূহল, আশঙ্কা আর অধীরতা। একজন সুদর্শন পুরুষ ধীরে নামলেন গাড়ি থেকে। পরনে নিখুঁত ফিটিংয়ে কালো কোচ আর কালো প্যান্ট, হাতে জলজল করছে ব্র্যান্ডের ঘড়ি, পায়ে ব্র্যান্ডের জুতো। চুলগুলো সিনেমার নায়কদের মতো স্টাইল করা, একদম নিখুঁত, গ্লসি জেল করা। গাড়ি থেকে নামার পর তিনি চারপাশে একবার তাকালেন। সেই দৃষ্টি যেন মনে হচ্ছে কোনো অজানা নতুন পৃথিবীতে পা রাখতেন তিনি। চোখে একরাশ কৌতূহল, মুখে কঠিন এক ভাব ওনার। ছাদের কোনার দিকে দাঁড়িয়ে থাকা যারা অবাক হয়ে তাকিয়ে রয়। বুকের ভিতর খচ করে ওঠে কিছু। এক অজানা শিহরণ বয়ে গেল সারা শরীর জুড়ে। মোরে প্রশ্ন জাগলো, এই কি সেই মাহিদ ভাই যে কখনো কোনো বিয়ের অনুষ্ঠানেও যেতেন না, শুধু এই ভেবে পরিপাটি হয়ে যেতে হবে? আজ সেই মাহিদ ভাই এত পরিপাটি, যে মাহিদ ভাইয়ের চুল কখনোই ঠিক থাকতো না, যার এলোমেলো চুল নিজ হাতে আছড়ে ঠিক করে দিত, আজ সেই চুল একদম নিখুঁত, স্টাইল করা। তার স্থির হয়ে তাকিয়ে রয়। সে তো দাঁড়িয়েছিল সেই চেনা মাহিদ ভাইকে দেখার জন্য, যার গায়ে থাকতো ধূসর রঙের টি শার্ট, কখনো সাদা, নয়তো কখনো কালো। তিনি পরতেন হাফ বা থ্রি-কোয়ার্টার প্যান্ট, যার চুল থাকতো এলোমেলো, যিনি গম্ভীর মুখে হাঁটতেন। কিন্তু এই মানুষটা, এ তো অন্য কেউ। কালো কোট, কালো প্যান্ট, ব্র্যান্ডের ঘড়ি, ব্র্যান্ডের জুতো, চুল নিখুঁতভাবে স্টাইল করা। তার শ্যামলা ত্বক উজ্জ্বলতায় এখনো আলোয় চকচক করছে। একটা অচেনা জৌলস, অচেনা অভিজাত্য মিশে আছে, যার অসহ্য লাগছে, ভীষণ অসহ্য। সে তার অগোছালো এলোমেলো আপন মাহিদ ভাইকে চায়। সে চায় তার অগোছালো মাহিদ ভাইকে, যার চুল সে নিজে আঁচড়ে ঠিক করে দিত, যার শার্টের বোতাম সে নিজে গুজে দিত, যার কাজের ধুলো সে হাত দিয়ে ঝেড়ে দিত। সেই মানুষটাকে চায় যারা, একে নয়। বুকটা আবারও ছ্যাদ করে ওঠে। হঠাৎ গাড়ির দরজার পাশ থেকে বেরিয়ে এলো এক মেয়ে। গাড়ি থেকে নামলো সে, আধা লম্বা, গাঢ় নীল রঙের ড্রেস, চুলগুলো ঝেউ খালানো, মুখে একরাশ মৃদু হাসি। একেবারে পরীর মতো। না, পরী বললেও যেন কম বলা হয়। অস্বাভাবিক সুন্দরী, যারা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, নিজেই মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর মেয়ে, নিজেই ফিদা হয়ে গেছে। তাহলে তার মাহিদ ভাই? আর তার মাহিদ ভাই, তিনি কিভাবে না হবেন? তারা একসাথে এসেছে এক গাড়িতে, পাশাপাশি বসে। যারা নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ ঝাপসা হয়। অথচ এই মাহিদ ভাই, এই মাহিদ ভাই কিনা 5 বছর আগেও কোনো পরনারীর মুখ দেখলে বাড়িতে সেদিন আর ফিরতেনই না, বন্ধুদের বাড়ি থেকে যেতেন। সেই মাহিদ ভাই এক পরীর মতো অপার্থিব সৌন্দর্যের মেয়েকে পাশে নিয়ে ফিরছেন, যার বুকটা কেমন শূন্য হয়ে যাচ্ছে। নিজের পুরো দুনিয়া খালি খালি লাগছে। অভিমানের সেই চিরচেনা অনুভূতিটা কেন জানি ধীরে ধীরে ঘৃণায় রূপ নিচ্ছে।
কি অদ্ভুত, কি অজানা অচেনা এই অনুভূতি। যারা শুনছে, তার মাহিদ ভাই এই পরীর মতো মেয়েটির বাড়িতেই ছিলেন এতদিন। এই মেয়েটি তাদের মামাতো বোন, যারারও মামাতো বোন। কিন্তু বড় মামা স্পেনে থাকেন, তাদের সাথে তেমন যোগাযোগ নেই যা আছে ছোট মামাদের সাথে। আর মাহিদ মাহিদ স্পেনে গিয়ে সেই বাড়িতেই উঠেছিল। যারা ধীরে ধীরে পিছু হটে। এতক্ষণে বাড়ির সবার সাথে দেখা করে হয়তো মাহিদরা ফ্রেশ হতে চলে গেছে, কিন্তু যারা, সে এখনো শক খেয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে গেছে। নিজেকেই নিজে প্রশ্ন করে, আচ্ছা, আমার মাহিদ ভাই কি আর আমার নেই? আচ্ছা, তিনি কি ওই পরীর মতো মেয়েটাকে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন, নয়তো তাকে নিয়ে আসবেন কেন? আমি কি কখনোই তার হব না? মাহিদ ভাই কি কখনো ভালোবাসবেন না আমায়? চোখ বেয়ে নীরব অশ্রুধারা গড়িয়ে পড়ে ওর। নিজেকেই উত্তর দেয়, যখন তার কিছু ছিল না, তখনও সে তোমায় গ্রহণ করেনি। আর এখন, এখন যখন তার সব আছে, নিজের পায়ে দাঁড়িয়েছেন, এখন কি করে তোমায় মেনে নিবে? তোমার যে সুন্দর নারী তার পাশে আছে, দেখো, তোর কথা মনেই নেই হয়তো তার। যারা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আর ভাবতে পারে না, মুখ দিলে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। ইয়া রব, আমার ভালোবাসায় কি কোনো দোষ ছিল? আপনি তো নিজেই তাকে আমার জন্য হালাল করে দিয়েছেন। ইয়া রব, আমি কি সব ভুলে যাব? এই এত বছরের গড়া স্বপ্ন সব কি শেষ করে দেব? ইয়া রব, আপনি যা করবেন ভালোই করবেন। চোখ মুছে ফেলে যারা, গলার আওয়াজ খানিক উঁচু করে বলে আকাশের দিকে তাকিয়ে, ইয়া রব, আমার রব, শুনছেন আপনি? আমি আপনাকে আর আপনার পরিকল্পনাকেই বিশ্বাস করি, আমি মানি। আমার জন্যে আপনি যথেষ্ট। আমার জন্যে আমার রবই যথেষ্ট। দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আবারও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। জানে এর পরেও তার হৃদয়ের যুদ্ধ থামবে না, কিন্তু আজকের জন্যই আত্মসমর্পণ তার একমাত্র শান্তি। মাহিদ ভাই ফ্রেশ হয়ে লিভিং রুমে আসেন। সেই এলিগেন্ট, শান্ত অথচ আত্মবিশ্বাসী চেহারা। বাড়ির লিভিং রুমে উষ্ণ পরিবেশ। পা রাখতেই চোখ পড়ে মেজো চাচুর ছেলে, মানে এ চাচু আর কেউ নয়, ওনার নিজের শ্বশুরের ছেলে জেহের, অর্থাৎ ওনার শালা, যারা যমজ ভাই। জেহেরকে দেখেই মাহিদ ভাইয়ের মুখে প্রশস্ত হাসি চলে আসে। বুকের মধ্যে টান অনুভব করেন, চোখে অদ্ভুত স্নেহ আর ভালোবাসা নিয়ে হেসে জেহেরের গলা জড়িয়ে ধরেন। কেমন আছিস রে বোকা? ভালো আছি ভাইয়া। তোমাকে কতদিন পর দেখছি। জেহেরের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই ভেসে ওঠে আরেকটি মুখ। একই রকম মায়াবী চেহারা, একই রকম চোখ, একই রকম সেই হাসি। জেহেরকে দেখলেই যারার চোখে ভেসে ওঠে, উঠবে না কেন? জেহের আর যারা যে যমজ ভাই বোন। মাহিদ ভাই কিছু একটা বলবেন, হঠাৎ পেছন থেকে চেনা কণ্ঠ ভেসে আসে। কি রে ভাই, ভুলে টুলে গেলি নাকি এই গরিব রে? মাহিদ ভাই মুহূর্তেই সেই কণ্ঠ চিনে যায়, চোখের কোণ জ্বলে ওঠে। এ কণ্ঠ আর কারো নয়, তার প্রাণপ্রিয় বন্ধু ভাই জিদানের, যারার বড় ভাইয়ের। পেছনে ঘুরে তাকিয়ে মুচকি হেসে বলে, আর তার একাংশ কি কখনো ভোলা যায়? তারপর দৌড়ে গিয়ে জিদানকে জড়িয়ে ধরেন। একটু যেন সেই পুরনো দিনগুলোর গন্ধ মিশে যায়। সবার সাথে দেখা হলো, কথা হলো, গল্প হলো, কিন্তু একজন বাদে। মাহিদ ভাইয়ের চোখ চারপাশে খুঁজছে একজন গোছানো, নীরব, চুপ থাকা মানুষকে। হঠাৎ মনের ভেতর এক গভীর আওয়াজ ওঠে মাহিদ ভাইয়ের। সে আর আসবে না, কারণ এখন তুমি নিজেকে গোছাতে শিখে গেছো। সে ছিল তোমার দুঃসময়ের সঙ্গে, তাই সুখের সময় তাকে খুঁজো না। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলেন মাহিদ ভাই, চোখ নামিয়ে নেন, সোফায় গিয়ে বসেন তার প্রিয় দাদাজানের পাশে। তারপরে গল্প শুরু হয়। গল্পের ফাঁকে কোথায় যেন অনুপস্থিত থাকে এক চমক, একজন অনুপস্থিতি, কিন্তু সেই শূন্যতাই হয়তো সবচেয়ে বেশি উপস্থিত। রাত 12টা বাজে। ছাদের নিঃসঙ্গ এক কোণে দাঁড়িয়ে আছে যারা, চোখে ক্লান্তি, মন ভরা প্রশ্ন, অন্তরে চাপা কান্না। নিজের রবের সাথেই কথা বলছে সে, ফিস ফিস করে, নিঃশব্দে। যারার মনে হাজারো প্রশ্নের ঢেউ, নিজেই উত্তর খুঁজে নিতে চাচ্ছে নিজে। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে এক সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। হাদিসের এই কথা মনে হতেই যারার বুকের ভেতর এক শান্তির বাতাস বয়ে যায়। একটা নরম কাপা স্বর আকাশ ছুঁয়ে যেতে চায়। ঠিক তখনই মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছেন। এক মুহূর্তে বুকটা কেঁপে ওঠে যারার। শির দ্বারায় ঠান্ডা স্রোত বয়ে যায়। ভয়ে সিঁচিয়ে যায় যারা, কণ্ঠ কাঁপতে কাঁপতে বিড়বিড় করে বলে, দেখো ভাইয়া, আমার আমার ভয় দেখাবি না। আমার জ্বর এখনো কমেনি, তোর জন্য আবারও জ্বর উঠবে।
যারার কঞ্চে ভয়, ক্লান্তি, অসহায়ত্ব, মুখটা কুঁচকে আসে। জেহের, সেই চিরচেনা দুষ্টুমি, সব সময় পেছনে লেগে থাকে, ভয় দেখানো, খোঁচানো, ঝগড়া। তাদের দুজনের এই যুদ্ধ থামার নয়। যারা ধীরে ধীরে ভয়ে পিছনে তাকায়, কিন্তু চোখ পড়তেই বুকটা ধড়ফড়িয়ে ওঠে। না, জেহের না, মাহিদ ভাই। এক নিমিষেই মুখের সব রং ফিকে হয়ে যায়, বুকের ভেতর এক অজানা ঢেউ খেলে যায়, হাত পা অবশ হয়ে আসে। জেহের ভাই ভালো ছিল এর থেকে। মাহিদ ভাইয়ের সামনাসামনি হতে হবে, এই ভয়টা অন্যরকম। কেমন লাগছে। বারবার সকালের কথা মনে পড়ছে। যারা মাথা নিচু করে নেয়, দৃষ্টি সরিয়ে নেয় মাঝের দিকে। লজ্জা, সংকোচ, এক চাপা অভিমান আর অস্বস্তি। মাহিদ ভাই নিজের ট্রাউজারের ভেতর হাত ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছেন, চোখে এক অগাধ জ্বালাময়ী দৃষ্টি ওনার। সরাসরি তাকান যারার দিকে। তার অন্তরখানা প্রশান্তিতে ভরে ওঠে নিজের প্রেয়সীকে এভাবে কাছে পেয়ে। ছোট্ট সেই ওনার স্ত্রী, আজ 20 বছরের যুবতী, 15 বছরের কিশোরী যারা আজ 20 বছর বয়সী নারী রূপে। বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে থাকেন মাহিদ ভাই। চোখে এমন চাহনি, মনে হচ্ছে উনি যারার মধ্যেই পুরো পৃথিবী দেখতে চান। যারা অস্বস্তিতে কুচিয়ে যায়, নিজের খোলা চুলে হাত দিয়ে ওড়না চেনে নেয়, একদম সংকুচিত হয়ে আসে ওর অবয়ব। চুলগুলো খোলা, তাই এমন লাগছে। মাহিদ ভাই সেই দৃশ্য দেখে চোখ একটু কুঁচকে ফেলেন। এই চুলগুলো যে ওনার ভীষণ প্রিয়। প্রিয় জিনিস চোখের সামনে থেকে হারাচ্ছে দেখে এক ধরনের বিরক্ত ভর করে তার চেহারায়। তীক্ষ্ণ স্বরে বলেন, আমার প্রিয় জিনিস আমার কাছ থেকে লুকাচ্ছিস? আমি নিজের তৃপ্তি থেকে বঞ্চিত করছিস? যারার চোখ বড় হয়ে যায়, চমকে যায় এমন কথা শুনে। চোখ তুলে তাকাত মাহিদ ভাইয়ের দিকে, কিন্তু তীব্র সেই চাহনি সহ্য করতে না পেরে কণ্ঠ নিচু করে নিয়ে নরম কিন্তু জেদের কণ্ঠস্বর বলে, আপনার প্রিয় কিছুর মূল্য আমি কেন দেব? মাহিদ ভাই মুচকি হেসে মাথা দোলান। এক ঝলক অভিমানের হাসি ফুটে ওঠে ওনার মুখে। এটার উত্তর না দিয়ে পাল্টা বলেন, কেমন আছিস? নিশ্চয় অনেক ভালো আছিস, কারণ যন্ত্রণা দেওয়ার জন্য তো মাহিদ ভাই আর নেই, তাই? যার বুকের মধ্যে একটা অজানা কষ্টের ঢেউ খেলে যায় এই প্রশ্নে। কেমন আছে? ইস, কিভাবে বলবে সে যে মাহিদ ভাইকে ছাড়া ভালো নেই? এটা তো বলতে পারবে না। তাই গলার সুরে শান্তি জড়িয়ে বলে, আলহামদুলিল্লাহ, ভালো। ভালো মন্দ তো রবের হাতে, তিনি নিয়ামত দিয়ে মুড়িয়েছেন, তাই ভালো আছি। মাহিদ ভাই মুচকি হেসে ওঠেন, চোখে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে বলেন, আগের যার গুছিয়ে কথা বলতে শিখেছিস দেখছে। যারা চোখ তুলে একবার ওনার দিকে তাকায়, তারপর ধীরে মাথা উঁচু করে আকাশের দিকে চেয়ে বলে, আপনিও বেশ গোছানো হয়ে গেছেন মাহিদ ভাই। মাহিদ ভাই এটা শুনে মাহিদ ভাইয়ের মনে একরাশ শান্তির ঢেউ খেলে যায়। মাহিদ ভাই, অনেকেই তো ডাকে, কিন্তু যারার গলায় এই ডাক শোনার অন্যরকম শান্তি। মাহিদ ভাই আর কিছু বলতে চান, ঠিক তখনই যারা পা বাড়ায়। উদ্দেশ্য ছাদ ত্যাগ করা। এখানে না এখান থেকে না গেলে মাহিদ ভাইয়ের প্রতি জমিয়ে রাখা অভিমান গলে পড়বে। সে যে মাহিদ ভাইয়ের কথায় উষ্ণতায় গলে পড়ে। মাহিদ ভাই এটা দেখে মুচকি হেসে বলেন, আমি কি পর কেউ? এত তাড়া যে তোর আমার থেকে সরে যাওয়ার? যারার পা থেমে যায়, পিছনে তাকায়, এক তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলে, পর আপনি আমার ভীষণ পর একজন মানুষ। মাহিদ ভাই, আপনি আমার ভীষণ পর। এই কথা বলে দ্রুত ছাদ থেকে নেমে যায় যারা। পেছনে রয়ে যান মাহিদ ভাই, নিঃশব্দ, অভিমানী, স্থির। চোখ দুটো ধীরে বুজে আসে ওনার, কানে বাজতে থাকে, মাহিদ ভাই, আপনি আমার ভীষণ পর। এক দীর্ঘশ্বাস ফেলে, আকাশের দিকে তাকিয়ে বলেন, তুমি কি জানো প্রিয়তমা, তোমার এই মিথ্যে কথাটাই আমি মাহিদকে সারা জীবন পুড়িয়ে মেরে ফেলার জন্য যথেষ্ট। শুরুটা মাহিদ ভাই থেকেই হোক। মাহিদ মাহাতাব, বয়স 29, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। স্পেনের একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজ করেন কম্পিউটার অপারেটর হিসেবে। মাসে ইনকাম প্রায় 3 লক্ষ টাকা। শুধু টাকাই নয়, সম্মানীয় ধনী। তিনি ভাইয়ের মধ্যে উনি সবচেয়ে ঠান্ডা স্বভাবের। ওনার বাবা মাহমুদ তালুকদার, মা তাসমিয়া ইসলাম। পরিবারের ব্যবসায় বড় অংশ ওনার বাবার হাতে, এবং ওনার বাবারা 3 ভাই মিলে সেই কোম্পানি চালান। বহু সুনামের সঙ্গে মাহিদের ছোট বোনের নাম সায়রা, বয়স 20, এবছর অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। ভাইয়ের মতোই মার্জিত সে। এবার আসা যাক জারার দিকে। যারা বয়স 20, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। সদ্য দাওরায়ে হাদিস শেষ করে বিশ্ববিদ্যালয়ে পথে পা বাড়িয়েছে। বর্তমানে অনার্স প্রথম বর্ষে। বাবা জাফর সাবিব, তিনি ভাইদের সঙ্গে পারিবারিক ব্যবসা দেখেন। মা তানিয়া ইসলাম, যিনি এই পরিবারের
শান্ত মেরুদণ্ড। যারা চার ভাই বোন, সবচেয়ে বড় ভাই জিদান রায়হান, বয়স 27, কলেজের প্রফেসর। তারপর যমজ ভাই জাহের সাফওয়ান, যারা আর জাহেদ যমজ, একই সাথে ভার্সিটিতে পড়ে, একসাথে বেড়ে উঠেছে। তাদের মধ্যকার বোঝাপড়া যেন চোখ বুঝেই। সবচেয়ে ছোট ভাই সারফরাজ মারওয়ান, বয়স 17, হাফিজি শেষ করে এবার মাদ্রাসায় এসএসসি দেবে। এ পরিবারের সম্পর্কের শিকড় আরও গভীর বিস্তৃত। যারার বাবা ভাইয়েরা 3 জন। মাহমুদ তালুকদার বড়, জাফর সাবিত মেঝো, তাকবির আলী ছোট। তাকবির সাহেব পরিবারের ব্যবসা বড় একটি অংশ সামলান। তার স্ত্রী তাহমিনা ইসলাম। তাদের 3 সন্তান, 8 বছরের মেয়ে জান্নাত আর 12 বছর বয়সী যমজ 2 ছেলে সামি ও সাইম। এ পরিবারের একটা মজার ইতিহাস আছে, তা হলো জায়রার মা তানিয়া ইসলাম, মাহিদের মা তাসময়া ইসলাম আর তাকবির সাহেবের স্ত্রী তাহমিনা ইসলাম 3জনই আপন বোন। তাদের 4 বোনের মধ্যে এই 3 বোনের বিয়ে হয়েছে একই বাড়ি 3 ভাইয়ের সঙ্গে। একসাথে না হলেও ভাগ্য তাদের একই ছাদের নিচে এনে দিয়েছে। জায়রাদের আরেকজন খালার বিয়ে হয়েছে বাইরে, ভিন্ন পরিবারে। তার 2 সন্তান, বড় ছেলে ফাহিম আর ছোট মেয়ে হুমায়রা। হুমায়রার বয়স জারার সমান, তাই একই সাথে পড়ে। ফাহিম জায়রাদের 1 বর্ষ আগে। এই পরিবারের একমাত্র মেয়ে আলেয়া খাতুন। তিনি মাহিদ ভাই বাবার আর জারার বাবার ছোট বোন এবং তাকবীর সাহেবের বড়। ওনার স্বামী প্রবাসী থাকেন। তার 2 কন্যা, যমজ ইকরা ও ইরা, বয়স 12, ক্লাস 7-এ পড়ে। সবশেষে আসা যাক এই বংশের মূল ভিত্তিক দিকে। কুমর তালুকদার সাহেব এই বিশাল পরিবারের দাদা, আর দাদি হাফসা খাতুন। বাড়ির মাঝখানের লিভিং রুমে 2টো বড় সোফা আর মাঝখানে আয়তাকার টেবিলের চারপাশে সবাই বসে আছেন। কথা কম, কৌতূহল বেশি। বড় বড় 3টি লাগেজ এখনো খোলা। মাহিদ ভাই নিজ হাতে একে একে খুলছেন। এই লাগেজগুলো আগেই স্পেন থেকে কার্গো করে পাঠানো হয়েছিল। তারা চুপচাপ বসে আছে এক কোণে, সোফার একদম কোণায়। নিজের শরীরটা গুছিয়ে নিয়েছে। আসতে চায়নি সত্যি। তার একটুও ইচ্ছে ছিল না এখানে এসে বসে থাকার, কিন্তু বড় আম্মু নিজে এসে রুম থেকে ডেকে নিয়ে এসেছেন। এত বিরক্তিকর মধ্যেও তবুও চোখের দৃষ্টি সরে না একবারের জন্য। সে শুধু তাকিয়ে আছে মাহিদের দিকে। কালো টি-শার্ট, সাদা 3/4 প্যান্ট, হাঁটুর নিচ অব্দি নেমে এসেছে কাপড়। চুলগুলো এলোমেলো, হালকা ঝরে উড়ে যাওয়া পাতার মতো, কিন্তু তাতে আরো সুন্দর লাগছে তাকে। সুদর্শন মানুষকে তো সুন্দর লাগেই, তাই না? যারা নিজের দৃষ্টি সরাতে চায় কিন্তু পারে না। বুকের ভেতরটা কেমন করছে, অস্ফুট এক যন্ত্রণা ঘুরে বেড়াচ্ছে রক্তে। আর এই যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে একজনের উপস্থিতি। তা হলো এলিজা। এই মেয়েটা যে মাহিদের সঙ্গে এসেছে বিদেশ থেকে। চেহারা, স্মার্টনেস, সাজ পোশাক বিদেশি ছোঁয়া, কিন্তু তার ব্যবহার, আহ কি ভেজা ভেজা আদুরে কণ্ঠ, যেন সে মাহিদ ভাইয়ের স্ত্রী, যেন সেই বাড়ির গৃহিণী। একটু পরপর এমনভাবে বলছে, মাহিদ, ওটা তুমি নিজে তুলো না, আমি দিব। ওটা তো আমারই কিনে দেওয়া, তোমার পছন্দ আমি জানি তো। যারা সহ্য হচ্ছে না, সে মুখ নামিয়ে রাখে, তবু কান খাড়া। মাহিদ ভাই কি বলছেন, কি করছেন? হাসছেন। যারার মন বলে, এ বেটা এমন কেন করে? ওনার এত কাছে আসার অধিকার পেল কোথা থেকে সে? উনি তো আমার ছিলেন, শুধু আমার। কিন্তু বাস্তব তো মন বোঝে না। বাস্তব চুপচাপ বসে থাকে, আর বুকের ভেতর রক্ত গরম হয়েছে। যারা চোখে পানি নেই, কিন্তু মনটা কেঁদে যাচ্ছে নীরবে। সে জানে না আজ মাহিদ ভাইয়ের মুখের হাসিটা এত তীব্র যন্ত্রণা দিচ্ছে তাকে। একে একে খুলছেন মাহিদ ভাই লাগেজগুলো। ভেতর থেকে বের হচ্ছে ছোট ছোট বক্স, লাল, সাদা, রূপালি রঙের। প্রতিটি বক্সে নাম লেখা, কার জন্য কোনটা, সব গোছানো, হিসেব করা। মাহিদ ভাই একে একে বক্সগুলো ভাগ করছেন। প্রথমেই 2 হাতে তুলে নিলেন একটি লাল আর একটি সাদা বক্স। এগিয়ে গেলেন সামনে বসে ওমর তালুকদার ও হাফসা বেগমের দিকে। হালকা হেসে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন তাদের সামনে। মুচকি হেসে বক্সগুলো এগিয়ে দিয়ে বললেন, আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। দাদা যান, দাদি যান। হাফসা বেগম আর ওমর তালুকদার দুজনেই মুচকি হেসে তাদের দাদা ভাইয়ের মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিলেন। খুশি হলাম দাদা ভাই। মাহিদ ভাই কিছু সময় পর মুচকি হেসে উঠে দাঁড়ালেন। ওনার চোখ এক পলকে ঘোরালেন চারপাশে। চোখ আপনা আপনি ঠিক থেমে গেল এক জায়গায়, জায়গার দিকে। ওনার প্রাণপ্রিয়তমার পানে বাকি সবার উৎসুক চোখে ওনার আনা উপহারের বক্স খাটছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে,
কেউ কেউ উপহারের মধ্যে কি আছে তা নিয়ে গুঞ্জন করছে। আর ওনার প্রিয় যারা, সে চুপচাপ বসে আছে, চোখ ফোনে গুজে দিয়েছে একেবারে, মাথা নিচু, একটু উৎসাহী নয়, একটু উত্তেজিত নয়। বেশ বিরক্ত লাগলো এতে মাহিত ভাইয়ের। এমন না সে যে শুধু ফোনে মনোযোগ দিয়েছে বলে, বরং তীব্র রাগ হলো এই ভেবে এই মেয়েটার কি কোনো অনুভূতি নেই? আমার আশায় এতটুকু খুশি হলো না। ভেবেছিলেন যারা আগে যেমন ছিল দৌড়ে আসবে, পাশে দাঁড়াবে, হাসি মুখে বলবে, কি এনেছেন আমার জন্য? চোখে থাকবে সেই চিরচেনা উচ্ছ্বাস। কিন্তু এখন এই যারা অচেনা। মাহিত ভাই চোখ সরিয়ে নিলেন, মুখের হাসি ফিকে হয়ে এলো, চোখের কোণে জমে উঠল কিছু অদৃশ্য অভিমান। ভেতরে ভেতরে একটা কথাই যেন গুঞ্জন ওনার অন্তরের। আমি তো চেয়েছিলাম দুঃখের মতোই সুখেও তুমি পাশে থাকো। কেন তুমি এখন এত অচেনা হয়ে গেছো? মাহিত ভাই নিজের অভিমানকে পেছনে ফেলে মুখে এক চক্র হাসি এনে বক্সগুলো ভাগ করে দিতে লাগলেন। সাদা আর লাল রঙা ছোট ছোট উপহারের বক্স মা, বাবা, চাচাতো ভাই বোন, চাচা চাচি, ফুপু সবার হাতে দিয়েই যেন একরাশ খুশি ছড়িয়ে দিল এই গিফটগুলো। ইউরোপ থেকে আনা গিফট বলে কথা। ঘরের বাতাসে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল গিফট হাতে পেতেই। এক একজন উপহার হাতে নিয়ে অবাক হয়ে তাকাচ্ছে, কারো চোখে জল করছে আনন্দ, যারা সেই ফোন ঘাটছে আগের মতো। তখনই যারা কানে আসে এক গলা আলগা হাসির ভেতর মিশে থাকা গর্বের সুর। যারার ফুপু আলিয়া খাতুনের গলা, হাতে উপহার পেয়ে তিনি হাসতে হাসতে বলছেন, এসবের আবার কি প্রয়োজন ছিল বাবা? আল্লাহ তোকে আরো দিক। ভাগ্য করে তোর মতো ভাইপো পেয়েছি। এটা শুনে মুহূর্তের জন্য থমকে যায় যারার দৃষ্টি। অজান্তেই ছোট্টের কোণে একটা চেপে রাখা ম্লান আর তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। হাসি উঠবে না কেন? এই তো সেই মানুষটা যিনি কয়েক বছর আগেও অন্য সুরে কথা বলতেন। এই দামড়া ছেলের ভবিষ্যতে কি হবে বলো তো? কিছু করে না কেন? সেই সব দিনের কথা এখনো যারা ভুলতে পারেনি, তার চেয়েও বেশি ভুলতে পারেনি সেই সময়ের খোঁচা খাওয়া কথাগুলো, যেগুলো ছুঁয়েছিল তার মায়ের কান, বাবার সম্মান, আর নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা তার সবচেয়ে আপন মানুষ মাহিত ভাইয়ের আত্মসম্মানকে। তিনি তো ডাইরেক্টলি বলতেন, বেকার ছেলের হাতে মেয়েকে তুলে দিয়েছ, মেয়ের ভবিষ্যৎ খেয়ে ফেলেছ। যারা তখনও ছোট কিন্তু সব বুঝতো। এগুলো শুনে আগুনের মতো রাগে ফুঁসে উঠত সে। সেই রাগ এখনো নিবেনি। কিভাবে নিববে? উনি যে তার মাহিত ভাইকে, তার প্রিয় পুরুষকে নিয়ে বাজে কথা বলতেন, যারা সব সহ্য হয়, কিন্তু তার মাহিত ভাইকে নিয়ে কেউ কিছু বললেই সহ্য হয় না। যে বলে তাকে আর দেখতে ইচ্ছে হয় না কেন জানি। তার ফুপু তিনি কখনো তাকে কিছু বলেননি, কখনো খারাপ আচরণ করেননি, বরং স্নেহেই দিয়েছেন সব সময়। কিন্তু তাকেও যারা সহ্য করতে পারে না, শুধু এই একটা কারণেই, কারণ তিনি তার মাহিত ভাইয়ের সম্মান চেটে দিয়েছিলেন। তার মাহিত ভাইয়ের আত্মসম্মানে আঘাত করে কথা বলেছেন, তার স্বামীকে অপমান করেছে। একজন স্ত্রী হয়ে সে তা কিভাবে মেনে নিবে? না নেওয়া যায় না স্বামীর অপমান। তাই দেখতে পারে না সে নিজের ফুপুকে। আজ ফুপুর মুখে প্রশংসার ফুলঝুরি দেখে যারা গলার নিচে কিছু একটা জমাট বাঁধে, মনে মনে বলে, সবই টাকার জোর, সবই ডলারের ক্ষমতা। আজ সেই দামড়া বেকার ছেলেটাই যখন স্পেন থেকে লাখ টাকা রোজগার করে ফিরছে, তখন সবাই তার গুণকীর্তনে ব্যস্ত। যারা চুপচাপ বসে আছে, কিন্তু ভেতরে ভেতরে তার ভেতরে ধাক্কা খাচ্ছে বহু পুরনো কথা। সে কি পারবে ক্ষমা করতে? পারবে ভুলে যেতে সেই কথাগুলো? মাহিত ভাই হয়তো নিজের অপমানের কথা ভুলে গেছেন, কিন্তু যার পক্ষে তা ভোলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? যারা জানে না, শুধু জানে এই পৃথিবীতে সে একমাত্র যে মানুষটির জন্য সবার বিরুদ্ধে দাঁড়াতে পারে। সে হলো তার মাহিত ভাই। যারা ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য মেশানো মিঠি হাসি খেলে যায়, চোখে আগুন আর ছোটে স্নিগ্ধ বিষ। অপু যখন কিছু একটা বলছিলেন, সে মুহূর্তের যারার হালকা হাসিটা কারো নজরে পড়েনি, কিন্তু মাহিত ভাইয়ের চোখে ঠিকই পড়ে। তিনি তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তারপর চোখ নামিয়ে নিঃশব্দে একটু হাসেন। চেনা অভ্যাস, চেনা লড়াই। তিনি জানেন কেন হাসছে তার যারা। এই মেয়েটা তার বিরুদ্ধে কারো মুখে কিছু আসার আগেই নিজের ছুড়ে দেওয়া জবাবে পুরো দৃশ্য ঘায়েল করে দেয়। যারা স্বভাব চাই এমন, মাহিত ভাইকে তার সামনে কিছু বললে একেবারে ধুয়ে দেয়, যেই হোক না কেন সে। ঝাড়ের কথা আমার সামনে আমার মাহরামকে কিছু বলার সাহস যখন রাখেন, তো আমার কাছ থেকে কাঁচা কথা শোনারও ধৈর্য রাখুন।
না হলে বলতে আসবেন না কিছু। এই অভ্যাসের জন্য কত যে বকা, কত যে ধমক, কত যে চড়-থাপ্পড় হজম করতে হয়েছে এ বাড়ির লোকদের কাছে হিসেব নেই। তবু ওনার যারা সবসময় ওনার আশ্বাস দিয়ে বলতো, মাহিত ভাই, আমি আছি আপনার পাশে। প্রয়োজনে আমি যারা গোটা দুনিয়ার সাথে আপনার হয়ে লড়বো, তাও আপনাকে ছেড়ে যাব না শেষ নিঃশ্বাস পর্যন্ত। এসব কথা যারা হাজারবার বলেছে মাহিতকে, মাহিত হয়তো কখনো শুনেছেন, কখনো শুনেন না, শোনার ভান করছেন। তবুও যারা থেমে নেই, ওনার কানে ঢোকাতে চায় একটা কথাই, যারা একা ওনার জন্য লড়বে, সমস্ত দুনিয়াকে পাশে রেখে, যারা তার মাহিত ভাইয়ের ঝাল। আর আজ সেই যারা ওনার পাশে নেই, ওনার দুঃখের সময় প্রতিটি মুহূর্তে যারা ছিল, উনি হতাশ হয়ে যারার কাঁধেই মাথা রাখতেন। ওনার যারাই ছিল ওনার দুনিয়া, ওনার অর্থ নেই, উপার্জন নেই, সব জেনে ওনার হাত শক্ত করে ধরেছিল ছোট্ট যারা। যারা খুব খারাপ লাগে একটি বিষয়, মাহিত ভাই নিজের লাগেজের জিনিসগুলো বের করছেন, সবার হাতে তুলে দিচ্ছেন। আর এলিজা, সে যেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গিয়েছে, এক একটা জিনিস সবাইকে আদর করে তুলে দিচ্ছে হাতে হাতে, তাতে হালকা স্নিগ্ধতা, আদো ঘরোয়া হাসি, আর সেই হাসির কেন্দ্রে মাহিত ভাই। যারা দূর থেকে সব দেখে, বুকটা জ্বলে ওঠে। না, সে এসব নাটক দেখতে পারবে না, সে মেনে নিতে পারবে না তার প্রিয় পুরুষের পাশে অন্য এক নারী এমন সহজ স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে থাকবে আর সে নিশ্চুপ দেখবে। না, তা হতেই পারে না। যারা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে তীব্র বিদ্রুপ, হাতে লুকানো রাগের থরথর কাঁপন, কোনো শব্দ না করে সোজা রুমের দিকে হাঁটা দেয়। সে জানে নিজের জায়গা সে কারোর সাথে ভাগ করতে পারবে না। চুপচাপ দূরে সরে যাওয়া, এটা তার প্রতিবাদ, নীরব অথচ দাবিময়। যারা উঠে চুপচাপ ধীরে ধীরে চলে যাচ্ছিল, চলার গতি ছিল না, ছিল শুধু ভারী পায়ের টান, অভিমান। উনি ভীষণ অভিমান নিয়ে চলে যাচ্ছে, প্রিয় মানুষটির উদাসীনতায় কাঁচা হয়ে বিচ্ছে অন্তরে। যারা সিঁড়িতে উঠবে ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে গম্ভীর এক কণ্ঠ। যারা, তোর গিফট নিয়ে যা। শব্দটা কানে আসতেই যারা শরীর কেঁপে ওঠে, দাঁড়িয়ে যায় যারা, চোখে মুখে বিস্ময়ের ছায়া, ভেতরে এক অনাহত ঢেউ। এই গলা তো মাহিত ভাইয়ের। তিনি কি সত্যিই তাকে ডাকলেন? যারা ধীরে ধীরে পেছনে ঘুরে তাকায়, চোখে অবিশ্বাস, চোখে প্রশ্ন, অন্তরে চাপা কষ্ট মিশে এক আশ্চর্য নীরবতা। সামনে দাঁড়িয়ে আছেন মাহিত ভাই, হাতে এক সুন্দর কালো মখমল কাপড়ের বক্স, ওনার চোখে পানির মতো স্বচ্ছ আন্তরিকতা। মাহিত ভাই চারার দিকে এক পা এগিয়ে এসে বলেন, তুই তো সবার মতো কিছু বলিস নাই, তাও তোর পছন্দের কিছু জিনিস এনেছে, এনে। মাহিত ভাইয়ের থেকে চোখ নামিয়ে বক্সটার দিকে তাকায় যারা, চোখে যেন লোভ নেই, আছে কেবল এক আকাশ শূন্যতা। সে চায় না এই উপহার, সে চায় এই মানুষটাকে, এই মানুষটার একটুখানি ভালোবাসা। এই বক্সের ভেতরে তার চাহিদা নেই, তার প্রয়োজন একটি জায়গা, তা হলো নিজের মাহিত ভাইয়ের হৃদয়ের ঠিক মাঝখানে একটুখানি জায়গা। চারপাশ তখন থমকে যাওয়া এক পরিস্থিতি, সবাই থমকে আছেন। জিহাদ, জেহের, সাফরাজ, তাদের কারোর মুখে শব্দ নেই, শুধু মনে মনে আল্লাহকে ডাকছে। আল্লাহ, আমাদের পাগলি বোনটা যেন আজ অন্তত এই উপহারটা নেয়, নয়তো মাহিত ভাই অপমানে ভেঙে পড়বে। যারা নিচু স্বরে নিঃশ্বাস ছাড়ে, চোখ দুটি স্থির হয়ে আছে মাহিদের মুখে, উঁচু কপাল, এলোমেলো চুলে ঝরে পড়া ঘরের আলো, উজ্জ্বল শ্যামরা ঘরের গায়ের রং আর শান্ত চোখের গভীরতা, সব মিলিয়ে এক অসম্ভব স্নিগ্ধতা জড়িয়ে আছে এই মুখে। ঘায়েল হয়ে যাচ্ছে যারা, ঘায়েল, শুধু তৃপ্তি সহ দেখতে ইচ্ছে হচ্ছে নিজের মাহিত ভাইকে। ওনার পানে তাকিয়ে যারা কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ, ওর মনের গহীনে এক অসমাপ্ত আকুতি ধাক্কা দেয় বারবার। ইস, যদি বলতে পারতাম। মাহিত ভাই, আমার এসব কিছুই চাই না, না দামি উপহার, না বাহারি বাহানা। আমার তো শুধু আপনাকেই চাই, শুধু আমার মাহিত ভাইকে চাই আমার। কিন্তু ছোটে এক অপার্থিব মুচকি হাসি এঁকে যারা বলে ওঠে নরম কঞ্চে, শুক্রিয়া আমার কথা মনে রেখেছেন বলে, কিন্তু মাহিত ভাই, আমার মনে হয় না এগুলো নেয়ার যোগ্যতা আমার আছে। কষ্ট পাবেন না দয়া করে, এগুলো আমি নিতে পারবো না। মাহিদের বুকটা মুচড়ে ওঠে এমন উত্তর শুনে, বুকটা মুহূর্তেই চেপে আসে। ঠোঁট দুটো শক্ত করে তিনি গম্ভীর স্বরে বলেন, কেন? যারা একই রকম হাসিতে জবাব দেয়, এসব এক্সপেন্সিভ জিনিস আমার আপনার কাছ থেকে নেওয়া ঠিক মানায় না আসলে।
এই কথাগুলো বলেই ঘুরে যারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায়। ওর মনে তখন একরাশ অভিমান। চোখে কোনো পানি নেই, তবুও মনে হচ্ছিল পুরো পৃথিবীটা কাঁদছে। নিচে সবাই থমকে যান এই কাহিনী দেখে। এক অজানা স্তব্ধতা ছড়িয়ে পড়ে পুরো ঘর জুড়ে। কেউ কিছুই বলতে পারছে না। মাহিদ ভাই শক খেয়ে যান। ওনার মুখে কোনো শব্দ নেই, শুধু চোখে মুখে প্রশ্নের ঝড়। এই মেয়েটি, এই যারা ছোটবেলা থেকে যে তার নাম শুনলেই উল্লাসে ভরে উঠত, আজ সে নিজেই এতটা দূরে চলে যাচ্ছে। জিদান, জেহের, সাফরাজ সবাই একে অপরের মুখের দিকে তাকায়। কেউ বিশ্বাসই করতে পারছে না এই দৃশ্য। এক সময় বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছোট্ট যারা চিৎকার করে বলতো, আমার মাহিদ ভাই সবার সেরা। একটু খেলায় হারলেও যারা দৌড়ে গিয়ে কাঁদতো তার কোলে বসে। না না, আমার মাহিদ ভাই হারতে পারে না। সে যারা আজ নিজেই মুখ ফিরিয়ে নিচ্ছে। এই পরিবর্তন, এই নীরব বিদ্রোহ, এই অভিমানে ভেজা না বলা কষ্ট, এটা সবাই অনুভব করলেও তা সবচেয়ে বেশি পোড়াচ্ছেন মাহিদ ভাইকে। জায়ার মাহিদ ভাইকে। ওনার বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ ইসে বিষে মুচড়ে দিচ্ছে। হাতের বক্সটা এখন ওনার কাছে অপ্রয়োজনীয় এক বোঝা হয়ে গেছে। যেখানে ছিল ভালোবাসা, ছিল যত্ন, ছিল অনুচ্চারিত অনুভব, কিন্তু সেই সব কিছুই যারা ফিরিয়ে দিয়েছে একটি মুচকি হাসি আর নীরব প্রত্যাখ্যানের মাধ্যমে। জাফর সাহেব নিজে স্তব্ধ। তিনি জানতেন তার মেয়ে মাহিদের জন্য পাগল, কিন্তু এমন ছান্দা আচরণ এ যেন অচেনা যারা। মাহিদ ভাই মলিন মুখে নিঃশব্দে ধীরে ধীরে হাতে থাকা ছোট্ট উপহারের বক্সটা নামিয়ে রাখলেন টেবিলের ওপর। বক্সটায় কোনো উপহার নয়, এটি ওনার জারার জন্য একখণ্ড ভালোবাসা, এক টুকরো স্বপ্ন, যত্নে গড়া স্মৃতি ছিল। মাহিদ ভাই নিঃশব্দে হাসেন, একটি ভাঙা মুচকি হাসি। মনে মনে বলেন, অনেক শখ করে এনেছিলাম প্রাণপ্রিয়তমার জন্য, প্রাণপ্রিয়তমা তোমার জন্য। কত কিছু, কত প্ল্যান, কিন্তু তুমি তো আজ নিজে নিজের দাবি অস্বীকার করলে। পরিস্থিতি সামাল দিতে জিদান হঠাৎ বলে ওঠে, আরে আরে, এগুলো বাদ দাও। এই বক্সটা আমার গিফট, আমায় দাও। একটা হালকা হাসি ফুটে ওঠে মাহিদের মুখে, কিন্তু সেই হাসির গভীরে আগ্নেয়গিরির মতো নিঃশব্দে ফেটে পড়ছে এক তুফান। আজ যে যারা তার দেওয়া উপহার গ্রহণ করেনি, এই সেই যারা যে ছোট্ট হাতে তার মাথায় হাত বুলিয়ে বলতো, মাহিদ ভাই, আল্লাহ যেদিন আপনাকে টাকা দিবেন সেদিন আমায় জয়তুনের ডাল এনে দিবেন, ঠিক আছে? ওটা দেবেন, এটা দেবেন, আর আমি খুশি হয়ে সব নিব। সেই যারাই আজ উপহার ফিরিয়ে দিয়েছে, তার ভালোবাসার স্বীকৃতি ফিরিয়ে দিয়েছে। ঘরে ফিরে আসে যারা, ঘরে এসে সোজা নিজের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় সে। হাওয়ার ঝাপটায় ওনা বারবার সরে যাচ্ছে, তবুও এগিয়ে গিয়ে রেলিংয়ে হাত রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। বুকের ভেতর আগুন জ্বলছে, একটি দহন, একটি ভয়ঙ্কর কষ্ট, একটা অপরাধবোধ। মস্তিষ্ক বলছে নিঃশব্দে, তুমি না তোমার মাহিদ ভাইয়ের ঢাল, তাহলে কি করে পারলে তুমি তাকে এত বড় অপমান করতে সবার সামনে? তার দেয়া একটা উপহার নিলে না। এক উত্তরে মন বলে ফিসফিস করে, যেখানে আমার মাহিদ ভাই আমার নেই, সেখানে তার দেয়া উপহার দিয়ে কি করব আমি? চোখের পলকে একরাশ হতাশা ভর করে যারার চোখে। সবকিছু ঝাপসা হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে কান্না চেপে ধরা গলায় বলে, শুনছো দুনিয়া, আমার মাহিদ ভাই না, আমার নেই। আমার মাহিদ ভাই এখন অন্য কারো স্বপ্ন, আমার স্বপ্ন নয় সে। আমার আর তাকে আপন করে পাওয়া হবে না। কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আকাশের দিকে দুহাত তুলে ফিসফিস করে ডাকে নিজের রবকে। আকুতি নিয়ে বলে, ইয়া রব, আপনি দেখছেন তো, আপনি জানেন তো আমার খুব কষ্ট হচ্ছে। এটা মানতে পারছি না ইয়া রব, আমি কিভাবে এই বাস্তব সত্যি মেনে নিব? এর উত্তরে নিজের মনের গভীর দিকে আসে নরম এক জবাব, তুমি হতাশ হও না, তোমার রব আছেন। সবাই ছেড়ে গেলেও বান্দা আমি তোমায় ছেড়ে দেব না। সহি মুসলিম 2758। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমার সাথে আছি। যারা মুচকি হেসে ফেলে, চোখের পানি মুছে ফেলে ওনার আঁচলে, কুচি হয়ে বলে, ইয়া রব, আমি আপনার সিদ্ধান্তের উপর বিশ্বাসী। মনে মনে আবার উত্তর পায়, যখন এতই বিশ্বাস করো আমায়, তবে হতাশ হও কেন? তুমি আমার হয়ে যাও বান্দা, দেখবি দুনিয়ার সব সুখ তোমার হয়ে যাবে। যার মনটা আবারও প্রাণ ফিরে পায়, তার অন্তর ফিসফিস করে বলে ওঠে, তুমি কি জানো না, আর অচিরেই তোমার রব তোমাকে দান করবে। ফলে তুমি সন্তুষ্ট হবে,
তুমি কেন এত চিন্তিত হচ্ছ? তুমি কি জানো না, যার রব আছে তার কিছুই হারায় না? যার মুখে একরাশ হাসি চলে আসে, অন্তর ঠান্ডা হয়ে যায়। সত্যি, রবের চেয়ে উত্তম কেউ বোঝে না। তিনি আছেন বলেই আজ সে নিয়ামত দ্বারা পরিপূর্ণ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ইয়া রব, আপনি আছেন বলেই আজ আমি এত নিয়ামত দ্বারা পরিপূর্ণ। শুক্রিয়া। আপনার দরবারে কোটি কোটি শুক্রিয়া। মাগরিবের নামাজ শেষে তালুকদার বাড়ির ছাদে এখন ছোটখাটো ঈদের মতো পরিবেশ তৈরি হয়ে গেছে। নরম বাতাস বইছে ছাদে, এর মধ্যে চারিদিক জুড়ে হাসি ঠাট্টা, গল্পের সুর আর আত্মীয়তার উষ্ণতা ছেয়ে আছে। আর যার মূল কেন্দ্রবিন্দু হলেন মাহিদ ভাই, ওনার পাশে হুমায়রা, ফাহিম ভাই, আর চারপাশে ঘিরে কাজিনরা জেহের, জিদান, এলিজা, সামি, সাইম, জান্নাত, সবাই মিলে আড্ডা জমে একেবারে জমজমাট। সাইম আর সামি তো একদম থামতেই চায় না, প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিচ্ছে মাহিদ ভাইয়ের দিকে। তিনি মিশর গিয়েছেন, সেটার কাহিনী বলছেন, আর এটা শুনে সাইম সামি আরো প্রশ্ন করছে। মিশরের পিরামিডে গিয়েছিলেন? জিন্দা ফারাও দেখেছেন নাকি? ওখানে কি জিনেরা থাকে মাহিত ভাই? সত্যি বলেন তো, আপনি কি কাউকে নিয়ে এসেছেন? মাহিদ ভাই হেসে ফেলেন। তোরা থাক, গল্প শেষ না হতে আরেক প্রশ্ন। সবাই হেসে ওঠেন এমন কথায়, কিন্তু এই এত সুন্দর দৃশ্য একজন অনুপস্থিত, আর সে আর কেউ না, সে হলো মাহিদ ভাইয়ের যারা। উনি জানেন না এই মেয়েটা কেন এমন করছে, কি এমন হলো যে ছোটবেলার সেই ওনার জন্য পাগলাটে যারা আজ মুখ ফিরিয়ে থাকে ওনার দিক থেকে। কেন এমন করে? মাহিদ ভাই তো ওর অবহেলা আর নিতে পারেন না। এই কেমন দহনে পোড়াচ্ছে ওনার যারা ওনায়। ঠিক তখনই ছাদের দরজা খুলে দুজন দরজা মুড়িয়ে ঝুঁকে পড়ে ট্রে হাতে নিয়ে। তারা আর কেউ না, সায়রা আর যারা। সবার হাসির মাঝে হঠাৎই নিঃশব্দ ঢেউ ছুঁড়ে যায়। যারা মাথা নিচু করে, চোখ না তাকিয়ে সবার মাঝে ট্রেগুলো রেখে সায়রার ছোচে হালকা হাসি চেনে যারার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে, সবার হাতে তুলে দে তো, চা ঠান্ডা হয়ে যাবে। যারা মাথা নাড়ায়, অতঃপর মাথায় ওড়নাটা আরো ভালো করে চেনে নেয় মাথায়, ওর চুল যাতে কারো নজরে না পড়ে। চুল ঢেকেছে যারা, কিন্তু এতেই বিরক্তির শেষ নেই মাহিদ ভাইয়ের। আসার পর থেকেই শুধু দেখে যাচ্ছেন এই মেয়েটা শুধুই ঘোমচা চেনে চলে, মুখটা ভালো করে একবার দেখতেও পান না। কি এক যন্ত্রণা! মাহিদ ভাই এবার আর চুপ থাকতে পারলেন না, সরাসরি বলেই ফেললেন, কি রে যারা, তুই তো দেখি পিরনে পেয়ে গেছিস। যখনই দেখি তখনই মাথায় ঘুমটা টেনে ঘুরে বেড়াচ্ছিস। সবার মাঝে এই কথাটা ছুড়ে দিয়েই নীরব হয়ে যান উনি। যারার দিকে তাকিয়ে থাকেন, একবার দেখবেন সে কি উত্তর দেয়। যারা ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় মাহিদ ভাইয়ের দিকে, চোখে কোনো ভীতি নেই, কোনো সংকোচও নেই। তাতেই শরীরের চামড়া এক মুহূর্তে ছ্যাদ করে চলে ওঠে। কারণ এলিজা ওনার পাশে বসে আছে, কিন্তু মুখে একচুর প্রকাশ না করে এই রাগটা উল্টো সোজা হয়ে দাঁড়িয়ে ছোট রহস্যময় হাসি টেনে বলে, হ্যাঁ, ঘুমটা তো দেবই। চুল খুলে শাকচুন্নির মতো উড়িয়ে বেড়াতে তো আর পারি না, তাই ঘুমটা দিয়ে চলবো। তার কথায় মনে হয় বাজ পড়ে ছাদে। একসাথে সবাই হেসে ওঠে, আর সেই হাসির মাঝে মাহিদ ভাইয়ের চোখে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রশান্তির হাসি খেলে যায়। মনে মনে বলেন, আল্লাহ, কথা তো বললো, এতদিন পর এই মেয়ে মুখ তো খুলল। আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। যারা ধীরে ধীরে একে একে সবার হাতে চায়ের কাপ তুলে দেয়। সায়রা পাশাপাশি বিস্কুট নাস্তা এগিয়ে দেয়। যারা মাহিদ ভাইয়ের সামনে এসে চায়ের কাপটা এগিয়ে ধরে, উনি ধীরে ধীরে কাপটা তুলে নেন, কিন্তু হাতটা কাঁপছে একটু একটু করে। যারা সেটা দেখে চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ তুলে তাকায়, তখনই চোখে চোখ পড়ে যায়। এক মুহূর্তে শুধু এক চোখের দেখা, আর যেন পুরো পৃথিবী থেমে যায়। মাহিদ ভাই ধীরে ধীরে চোখ নামিয়ে কাপটা ছুঁড়ে তোলেন। ওনার পাশেই জিদান বসে আছে। যারার দিকে হাত বাড়ালে সে কাপটা ওর দিকেই এগিয়ে দেয়, কিন্তু সায়রা এখন ওদিকে যায় না, লজ্জায় যায় না, ভয়েও না। এ কয়দিনে এমন কিছু হয়েছে যে জিদানের সামনে গেলেই গালে টাসচুস খাবে, এইটুকু অন্তত নিশ্চিত সে। তাই জিদানের থেকে সরে আসে। এলিজা তো মাহিদ ভাইকে দেখছে, সে জানে মাহিদ ভাই শুধু যারার। উনি যারা বলতে পাগল, উনি বিবাহিত, কিন্তু তাও সে এক আকাশ পছন্দ করে ওনায়।
ফাহিম ভাই নিজের হবু স্ত্রীর সাথেই এখন ফোনে ব্যস্ত। জেহের আর হুমায়রা তো এক আলাদা যন্ত্রণা। এদের মূল উদ্দেশ্যই একে অপরকে খোঁচানো। একজন কিছু বললে আরেকজন বাঁশ নিয়ে তৈরি, সারাক্ষণ একে অপরের সাথে লেগে থাকে। এখনো তাই করছে। যারা নিজের কাপটা নিয়ে এসে জিদানের আর জেহেরের মাঝে বসে পড়ে। ও বসে পড়তেই ওর সামনে এসে সাফরাজ বসে পড়ে। 4 ভাই বোন একসাথে বসে। সায়রা তখন সরাসরি এসে মাহিদ ভাই আর এলিজার মাঝে বসে পড়ে। পুরো দৃশ্যের ভারসাম্য ওলটপালট হয়ে যায় এলিজার। যারা ওর পাশে বসতেই জিদান এক হাত বাড়িয়ে যারার মাথায় হাত বুলিয়ে দেয়। এতে যারা মুচকি হেসে ফেলে। ও জানে ওর ভাই এমনই। পাশে গেলে স্নেহে মাথায় হাত রাখে। একটুকু ভালোবাসা নিশ্চয়তা। তবে এটা দেখে জেহের একচোট বলে ফেলে, আজ কারো প্রিয় না বলে কেউ মাথায় হাত বুলিয়ে দিল না। সবাই হেসে ওঠে ওর কথায়। যারা এক চোখ চা খেয়ে বিড়বিড় করে বলে, তুই কারো প্রিয় হতে যাবি কেন? তুই তো গন্ডার। জেহের ওর দিকে তাকিয়ে বলে, তুই আমায় অপমান করবি না? আমি তোর থেকে 6 সেকেন্ডের বড়। আমি তোর বড় ভাই, সম্মান দে। যারা মুখ বাঁকিয়ে বলে, তোকে ভাইয়া বলি, এটা শুক্রিয়া আদায় কর, আর সম্মান মারাইস না। সাফরাজ এতক্ষণে মুখ তোলে ওদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, আচ্ছা, তোমাদের লজ্জা করে না? এত বড় হয়েও শুধু সারাদিন মারামারি করো। আমি তো তোমাদের ছোট। আমায় দেখো, কই আমি কয়বার কার সঙ্গে ঝগড়া করি। দূর, ভালো লাগে না আর তোমাদের ঝগড়া। ওর কথা শুনে যারা আর জেহের একসাথে দাঁত চেপে বলে, ওতে তোর কি? আমরা জমজ ভাই বোন, উঠতে বসতে ঝগড়া করাই আমাদের স্বভাব। মাহিদ ভাই এসব ঝগড়ার কিছুই খোঁজ নেই। উনি বসে আছেন সোফায় গা এলিয়ে, বুকের মাঝে হাত গুজে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শুধু চারার পানে। ও চোখে আলতো নাড়িয়ে কথা বলছে, হাসছে। এগুলো যে মারাত্মক সুন্দর ওনার কাছে। মাহিদ ভাই মন ভরে ওকে দেখছেন আর মনে মনে ভাবছেন, এইভাবে তাকিয়ে থাকতে থাকতে তোমার বাণী মরে যেতে পারলে বোধ হয় শান্তি পেতাম। ইস, তোমায় দেখার তৃপ্তি এত কেন? এমন মুহূর্তেই ছাদে ভেসে আসে ঈশার আজান। মাহিদ ভাই ধ্যান থেকে বেরিয়ে আসেন। চোখে আবার বাস্তবের ছায়া ফিরে আসে। উঠে দাঁড়ান, পরাশ্বর হালকা করে বলেন, চল, নামাজ পড়ে আছে। জিহাদ ও ফাহিম উঠে দাঁড়ায় একসাথে। ফাহিম বলল, আগে গেলে প্রথম কাতারে পড়া যাবে। যারা এক পলক তাকায় মাহিদ ভাইয়ের পানে। কালো টি শার্ট, ধূসর রঙের ট্রিকোয়াচার প্যান্ট, পায়ে সাদামাচা কালো স্লিপার, সবকিছুই সাধারণ। তাও সুন্দর, এত মায়াময়। কি ভয়ঙ্কর সৌন্দর্য দিয়ে যে খোদা ওনায় মরে রেখেছেন খোদাই ভালো জানেন। যার মনে হয় এই মাহিদ ভাই কেন পরীর স্বপ্ন ছুঁড়ে ফেলে দেওয়া এক সুপুরুষ চোখের সামনে দাঁড়িয়ে আছেন, অথচ মনে হচ্ছে কোনো গল্পের পাতা থেকে উঠে আসা কেউ। মাহির ভাই একটু এগোন সামনে। এতে ওনার হালকা হাওয়ায় টি শার্টে ঢেউ খেলে যায়। আর যারা হৃদয়ে বেজে ওঠে এক কথা, আপনি এমন সুন্দর, চাঁদেরও হিংসে হয়। কি দিয়ে মোড়া হয়েছে এই মানুষটাকে। সৌন্দর্য, স্টাইল কিছুরই কমতি নেই। মাহিদ ভাই বাকিদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, কিরে, চল তোরা। কিন্তু সাফরাজ, সিয়াম, সামি আর জেহের হালকা হেসে একে অপরের চোখে চোখ রেখে ইয়ারি করে বলে, তোমরা যাও, আমরা আসছি এক্ষুনি। মাহিদ ভাই আর কিছু বলেন না, বরং জিদান আর ফাহিমের কাঁধে আলতো করে হাত রেখে নিচে নামতে শুরু করেন। তারা চুপচাপ তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে, ওদের চাওয়ার পানে। একসময় মাহিদ ভাই পিছন ফিরে একবার তাকান যারার দিকে। তখন দেখতে পারেন যারা ওনার পানেই তাকিয়েছিল। এটা বুঝতে পেরে মুচকি হেসে ওঠেন মাহিদ ভাই। ওনার যারা ওনাকেই দেখছিল। যারা হঠাৎ এমন হওয়ায় লজ্জায় পড়ে যায়, চোখ নামিয়ে ফেলে সাথে সাথে। সবাই খেয়াল না করলেও এই দৃশ্য এলিজার চোখে পড়ে। ভেতরে জ্বলে ওঠে ওর। ওদিকে ছাদের কোনায় দাঁড়িয়ে জেহের, সাফরাজ, সিয়াম আর সামি দেখে গেটের ওপাশে ওদের বড় আব্বা মানে মাহিদের বাবা ওদের তিনজনকে নিয়ে মসজিদের দিকে বেরিয়ে গেলেন। চারজনেই এটা দেখে দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচে। এখন আর ভয় নেই। নয়তো বড় আব্বু যদি মসজিদে যেতে কাউকে না দেখতেন, তাহলে দৌড়ে এসে নামাজ না পড়ার কারণ তা আবার লাঠি দিয়ে পিচাতেন। কিন্তু হঠাৎ বড় আব্বু ফিরলেন আবার বাড়ি, হাতে বিশাল এক বাঁশ, দাঁত চেপে। এক হাতে লুঙ্গি সামলে আরেক হাতে বাঁশ নিয়ে আসছেন। বিড়বিড় করে বলছেন, যারা নামাজে যায় নাই তাদের মাথা ফাটায় দেওয়া হইব আজ।
এই দৃশ্য দেখে জেহের, সাফরাজ, সিয়াম, সামির 4 ভাইয়ের ভেতর একটাই প্রতিক্রিয়া হলো। ও আল্লাহ, বাঁচাও। 4 জন চারদিকে দৌড় দেয়, মুখে কেবল এক আরতি। তাড়াতাড়ি নামাজে যেতে হবে, না হলে জানাজার নামাজ হবে না। তড়িঘড়ি করে সবাই সিঁড়ি পেয়ে যার যার ঘরে। বড় আব্বুর হাতে বাঁশের বাড়ি খাবে এটা ভেবেই জেহের বলে, এই দৌড় দিব আমি। আর কিছু না বলেই হাওয়া, এক হাতে টুপি আর এক হাতে পাঞ্জাবি, পিছনে শুধু ধুলার ঝড়। সবাই নিজেদের টুপি আর মিসক হাতে নিয়ে যাই হাতের সামনে আসে গায়ে চাপিয়ে নিয়ে বলে, আল্লাহ আজ বাঁচিয়ে দাও, কসম জীবনে আর নামাজ মিস করুন না। বড় আব্বু সদর দরজায় এসে দেখেন 4 জনই হন্তদন্ত হয়ে নামাজের জন্য দৌড়াচ্ছে। এটা দেখে উনি একটি দীর্ঘশ্বাস ফেলেন, বাসটা এক পাশে রাখেন, তারপর বলেন, আজ যদি তোরা নামাজে না জিতি তাইলে দেখতি তোদের কেমন কি করি। 4 জন একসাথে বলে ওঠে। না না বড় আব্বু, কি বলেন? এই তো যাচ্ছিলাম। বড় আব্বু পেছনে ফিরে বলেন, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি শিলা, আমি দেখছি তোদের স্পিড। 4 ভাই এখন মসজিদের পথে আব্বুর পিছনেই, কারণ ওরা জানে বাঁশের বাড়ি যদি পড়ে তার একটাও মাটিতে পড়বে না, সকলের পিছেই পড়বে। নিদ্রায় আচ্ছন্ন এক রমণী, সে আর কেউ নয়, সে যারা। ডান হাত কাত হয়ে শুয়ে আছে বিছানার চাদরে নিজেকে গুছিয়ে নিয়েছে, একদম ছোট্ট বিড়ালের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চুলের স্রোত, এলোমেলো হয়ে অবস্থায়। এলোমেলো চুলে ঘুমিয়ে আছে যারা। এ চুল শুধু যারার চুল নয়, এই চুলগুলো হলো মাহিদ ভাইয়ের দুর্বলতা। হ্যাঁ, ওনার একান্ত ব্যক্তিগত এক কোমল দুর্বলতা। মাহিদ ভাই যে ওনার প্রাণপ্রিয়তমার এই চুলেই ঘায়েল, যারা বিছানার এক কোনায় শুয়ে আছে, অথচ ওর চুল দ্বারা ভরে গেছে বিছানার প্রতিটি প্রান্ত। যারের এলোমেলো চুলের পাশেই দুটো ছোট্ট বিড়ালছানা পেছ উল্চে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। এই দৃশ্যটি এত সুন্দর লাগছে যে বলার বাহিরে। এই দৃশ্য এক নিঃশব্দ সৌন্দর্য, আর এই নিঃশব্দ সৌন্দর্য, অভিমানের সৌন্দর্য দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন কেউ একজন। সে একজন অন্য কেউ নয়, তিনি মাহিদ ভাই। হ্যাঁ, মাহিদ ভাই। তিনি আলগছে বসে এক পলকে তাকিয়ে নিজের যারাকে দেখছেন চুপি চুপি। এতদিন তো চাইলেও দেখতে পারেননি, মন চাইতো, চোখ চাইতো দেখতে প্রিয় যারা এক পলক দেখতে, কিন্তু তিনি ছিলেন ভিন দেশে, তাই ওনার এই চাওয়া পূর্ণ হয়নি। তবে আজ সেই সুযোগ এসেছে মন ভরে তাকানোর, চোখ শীতল করার। হ্যাঁ, মাহিদ ভাইয়ের চোখের শীতলতা ওনার যারা। ব্যালকনি দিয়ে এসেছেন যারা রুমে, নীরব পায়ে এগিয়ে এসে বসেছেন বিছানার পাশে রাখা ছোট্ট চুলটাতে। বসার পর থেকেই যারার দিকে তাকিয়ে রয়েছেন অপলক দৃষ্টিতে। চোখের সাথে ওনার অন্তরব্দি শীতল হয়ে আসছে। এভাবে যে দেখছেন তাতে ওনার মন কেমন আকুতির হয়ে আছে। যারা তার স্ত্রী, কিন্তু তাও লুকিয়ে এসে এভাবে দেখা ঠিক না, জানেন উনি। কিন্তু কি করবেন, এই যারাতেই যে ওনার মন আটকে আছে, প্রাণ গেঁথে আছে। দেশে আসার পর বুকের ভালোবাসা বাড়ছে অবিরত। কেবল ইচ্ছে করে একবার, শুধু একবার যদি ওনার প্রাণ প্রিয়তমা ওনার দিকে তাকায়, একটিবার যদি চোখ তুলে দেখে ওনার পানে, একটিবার যদি কথা বলে, এই আক্ষেপেই মাহিদ শেষ। উনি মুহূর্তে মুহূর্তেই মনে করেন হয়তো ওনার যারা এইমাত্র নিজের সব অভিমান ভুলে ওনার সাথে কথা বলবে, কিন্তু না, যারা তাকায় না, এগিয়ে আসে না, কারণ সে অভিমানী, ভীষণ অভিমানী। মাহিদ ভাই বুঝতে পেরেছেন যারা অভিমান করে আছে, কিন্তু কেন এই অভিমানের এই বিদ্রোহ তা তিনি জানেন না। এসব ভেবে তিনি চুপচাপ তাকিয়ে থাকেন নিজের অভিমানী ফুলের দিকে। স্নিগ্ধতা মাখা এই মুখ, কোমল অবয়ব, উষ্ণ নিঃশ্বাসে ঘুমিয়ে থাকা ওনার প্রিয়তমা, যার কাছে এখন কিছু চাওয়ার নেই, কেবল একটুখানি দৃষ্টি নিক্ষেপ করা। মাহিদ ভাই যারার পানে তাকিয়ে মুচকি হেসে ধীরে ধীরে বলেন, তুমি কি জানো প্রিয়তমা, তোমার এই তীক্ষ্ণ অভিমান আমায় কতটা পুড়িয়ে দেয় আমায়। কণ্ঠস্বরে মিশে থাকে কোমলতা, চোখে ভেসে ওঠে চাপা কষ্ট। তিনি আরো বলেন, তুমি কি পারো না নিজের সব অভিমান ও অভিযোগ আমার বাবা চেয়ে জমা রেখে দিতে? তুমি কি পারো না কাঁদতে কাঁদতে সব অভিমান আমার বুকে ছেড়ে দিতে? তোমার মাহিদ ভাই তো আছেন, তোমার সব অভিযোগ মাথা পেতে নিতে, ভালোবাসার উষ্ণতায় তোমায় আগলে রাখতে। এগুলো বলেই মাহিদ ভাই চুপ করে বসে থাকেন। চোখে এক ধরনের প্রশান্তি, কিন্তু মনে অস্থির, কারণ যারা ঘুমের মধ্যে হালকা কেঁপে উঠছে বারবার। মনে হচ্ছিল এবার বুঝি জেগে যাবেও। হঠাৎ করেই মাহিদ ভাইয়ের ভয়টা সত্যি হয়। যারা ধীরে ধীরে চোখ মেলে, ঘুমচা
ঘুম ভাঙা চোখে চারপাশে তাকায়। এই তাকানোটি যে মাহিত ভাইয়ের কাছে কত যে সুন্দর লাগছিল তা বলে বোঝানোর মতো না। উনি আবারও ঘায়েল হয়ে যান নতুন করে। এই তাকানোর নাই তাকিয়ে যারা ঘুমো ঘুমো চোখে এদিকে ওদিকে তাকায়। যেই না চোখ পড়ে মাহিত ভাইকে, সে কি ভুল দেখছে? না তো, মাহিত ভাই এখানে। যারা সংকোচ কাটাতে আবারও চোখ কসলায়, কিন্তু না, মাহিত ভাই বসে আছেন ওর সামনে। ওর প্রাণ বসে আছেন। চমকে ওঠে যারা, ঠিক মনে হয় ভূত দেখছে। তড়িৎ গতিতে উঠে বসে, এলোমেলো হাতে পাশে থাকা ওড়না তুলে গলায় জড়িয়ে নেয় আগে। হাত পা গুছিয়ে বসে। যারা এমন চমকানো দেখে মাহিত ভাই কাপা গলায় বলে ওঠে, যারা এমন চমকানো দেখে মাহিত ভাই গলা চিনে হেসে ওঠেন। যারা কাপা কাপা গলায় বলে, মাহিদ, আপনি আপনি এত রাতে এখানে? মাহিত ভাই মুচকি হেসে বাঁকা চোখে ওর দিকে তাকিয়ে বলেন। কেন, কোনো সমস্যা? যারা চোখ কুচকে বলে, সমস্যা তো, আপনি এত রাতে একটা মেয়ের ঘরে কেন? আর এলিনি বা কি করে? দরজা তো লাগানো ছিল। মাহিত ভাই একই ভঙ্গিতে তাকিয়ে থাকেন। কঞ্চি নির্লিপ্ত করে বলেন, এত রাতে যে মেয়ের ঘরে এসছি সে মেয়েটাই তো আমার স্ত্রী। আর স্ত্রীর রুমে তার মাহারাম না আসলে কে আসবে বল? যারা চোখ খুলে বেরিয়ে আসার উপক্রম। এমন কথা শুনে স্ত্রী নিজের চোখ কুচলে আরেকবার তাকায় মাহিত ভাইয়ের দিকে। তিনি তখনও সেই চিরচেনা মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছেন ওর দিকেই। কিন্তু মুহূর্তে চুপ থেকে যারা ফিসফিস করে জিজ্ঞেস করে, কেন এসেছেন আপনি এখানে? মাহিত ভাই গভীর চোখে তাকিয়ে জবাব দেন, তোকে দেখতে, নিজের অন্তরকে একটু শীতল করতে। যারা এমন কথায় বেশ বিরক্ত হয়। এ কেমন কথা? কিছু মুহূর্ত অসহায় চোখে তাকিয়ে থাকে যারা ওনার পানে। তারপর নিজের এলোমেলো চুল বাঁধতে বাঁধতে বলে, দেখুন, আপনি যান। আমার আমার আপনাকে সহ্য হয় না। আপনি দয়া করে এখান থেকে যান। মাহিত ভাই কোনো পাত্তা না দিয়ে হালকা ধমকের সুরে বলেন, এই চুল, তোর এই চুল আমার সবচেয়ে প্রিয়, প্রাণের থেকেও বেশি প্রিয়। তাই বলছেন, খবরদার এই চুল আমার সামনে বাঁধবি না, লুকাবি না। তোর এই চুল আমার চোখের তৃপ্তি। যারা হতচকিয়ে যায়। কি বলছেন মাহিত ভাই? এমন কথা? এ কেমন আচরণ? চুল? যারা জানে মাহিত ভাই ওর চুল খুব পছন্দ করেন, কিন্তু এত আবেশে ভরা ভালোবাসা, এতটা গভীরতা। আজ নতুন করে চেনা হলো তার মাহিত ভাইকে। মাহিত ভাই ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেন। চুলের মাঝে সেই ছোঁয়া যারা শরীর ছুঁয়ে মন অব্দি পৌঁছে যায়, যারা গুছিয়ে যায় এক মুহূর্তে। ঠিক মনে হচ্ছে কেউ এক আকাশ আবেগ, উষ্ণতা আর ভালোবাসা ওর মাথার উপর রেখে দিয়েছে। যারা চোখ তুলে স্তব্ধ চোখে তাকিয়ে থাকে সেই মানুষটির চোখের দিকে, যে চোখে এখনো একটাই বাসনা, শুধু তাকে পাওয়ার, শুধু তার অভিমানী ফুলকে একটুখানি ছুঁয়ে দেখার। মাহিত ভাই মুচকি হেসে যারা চোখে চোখ রেখে বলেন, জানিস, এই দুনিয়া আমি দুইটি জিনিসের প্রতি খুবই দুর্বল। যারা বিস্ময়ে ওনার দিকে তাকায়, প্রকোচকে প্রশ্ন করে, কি বলছেন কি আপনি মাহিদ ভাই? মাহিত ভাই হালকা হেসে উত্তর দেন, বলবো? জানিস কি সেগুলো? কি? যারা অবাক হয়ে বলে, কি? মাহিত ভাই মুচকি হেসে বলে, তুই আর তোর চুল। যারার মুখ কালো হয়ে যায়, চোখের কোণে হালকা রাগ আর ছোটে কাঁপুনি শুরু হয়। এই কথা শুনে গর্জে উঠে বলে, মিথ্যে বলবেন না মাহিদ ভাই, আমি জানি খুব ভালো করে কার কি পছন্দ। মাহিত ভাই কিছু বললেন না। নীরবে পকেট থেকে একটা নীল মখমলের ছোট্ট কাপড়ে মোড়ানো বক্স বের করেন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে সেটি এগিয়ে দেন যারার দিকে। যারা পেছনে সরে যেতে চায়, গলার স্বরে অনিচ্ছা স্পষ্ট করে বলে হচ্ছে, আমি কিছু চাই না আপনার কাছ থেকে, আপনি আপনার জিনিস রাখুন। কিন্তু মাহিত ভাই স্থির। তিনি ওর হাতে বক্সখানা তুলে দিয়ে নরম কঞ্চে বলেন, তোরই জিনিস এগুলো, আমি শুধু ফিরিয়ে দিচ্ছি। যারা এমন কথা শুনে থমকে যায় ওনার কথায়। ধীরে ধীরে হাতে থাকা বক্সটা খুলে ফেলে। খুলতেই দেখতে পায় ভেতরে সাজানো একটা সোনার চেন, একটি হীরের আংটি, কিছুটা সোনার কানের দুল, যার মাঝে হীরের খচিত নকশা, আর একটা ছোট্ট নাকফুল যার পাথরটা হীরের। যারা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে সেগুলোর দিকে। চেনটা, দুলগুলো, আংটিটাই সব কিছুই তো তার পাওনা। মাহিত ভাই পর করে দিচ্ছেন ওকে, তাই এগুলো ফেরত দিচ্ছেন। মাহিত ভাই যখন কোনো কাজ পাননি তখনও চাকরি করতে চান না। পরিবারের সবাই চান উনি যাতে প্রবাসে যান, সৌদি, দুবাই বা কোথাও গিয়ে রোজগার করেন। কিন্তু মাহিত ভাইয়ের চাওয়া আলাদা। উনি স্বপ্ন দেখেন ইউরোপের অথবা নিজের দেশেই কিছু বড় করে দেখানোর। উনি এক কথায় অচল। আমি যদি চাই তবে ইউরোপে যাব, না হলে থাকিয়ে দিয়েছেন, দেশে কিছু একটু করবো ইনশাল্লাহ।
একসময় ইউরোপে পা রাখার জন্য তিনি ভর্তি হতে চাইলেন আইএলটিএসে, কিন্তু ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে, সেটা ওনার কাছে নেই। ভর্তি হতে 8,000 টাকা লাগবে, আর মাহিদ ভাইয়ের কাছে তখন 1,000 টাকাও নেই। বাবার কাছেও বললেন না, কারণ তিনি জানেন ওনার বাবা কখনোই সিদ্ধান্তে রাজি হবেন না। তার চোখে শুধু একটাই কথা, ছাড়ো পড়ালেখা, সৌদি গিয়ে কিছু করো। মাহিদ ভাই চুপচাপ নিজের কষ্টের কথা, ইচ্ছের কথা বলতেন যারাকে, যারা সবসময় ওনার আশেপাশে থাকতো। সে যে ওনার স্ত্রী, ওনার ঝাল। যারা জানতে পারে মাহিদ ভাইয়ের এমন ইচ্ছার কথা, সে জানে মাহিদ ভাইয়ের কাছে টাকা নেই, টাকা ছাড়া কিভাবে কি করবেন। এমন পরিস্থিতি যারা নিজের কানের দুল দুটো খুলে লুকিয়ে এনে মাহিদ ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছিলেন সেদিন, আর বলেছিল নিন এগুলো বিক্রি করে ভর্তি হন। মাহিদ ভাই এটা দেখে হাত সরিয়ে নিয়েছিলেন, মুখ ঘুরিয়ে বলেছিলেন, এটা কি রে? এগুলো রাখ, লাগবে তো তোর। যারা এগিয়ে এসে আবার দুলগুলো মাহিদ ভাইয়ের মুঠোয় গুজে দিয়ে বলেছিল, আরে আপনি যখন আইএলটিএস দিয়ে আমেরিকা বা কানাডা যাবেন তখন তো আমি থাকবো সোনায় মুড়ে। আপনি মানেন বা না মানেন, আমি আপনার স্ত্রী। আমি নিজের দায়িত্বে নিজের অধিকারে এক চুলও অবহেলা করব না। আপনি আমার মাহরাম। আপনার এই দুর্দিনে আমি হাত না ধরলে কে ধরবে আর বলুন। এমন কথা শুনে চোখে পানি এসেছিল মাহিদ ভাইয়ের। নির্বাক হয়ে তাকিয়ে থাকলেন যারার দিকে। উনি সেদিন মাত্র 14 বছরের একটা মেয়ে, অথচ মনে হয় সে অনেক বড়। কারো মতো বুঝে গেছে জীবন, দায়িত্ব আর ভালোবাসা। তখনই যারা বলেছিল নিচু গলায়, আমি আর কানে দুল পরবো না মাহিদ ভাই। যেদিন আপনি নিজের হাতে আমার জন্য সোনার দুল কিনে দিতে পারবেন সেদিনই পরবো। আপনার সঙ্গে আমার স্বপ্নও জুড়ে গেছে। মাহিদ ভাই আর কিছু বলেননি সেদিন, শুধু দুল দুটো শক্ত করে হাতে চেপে ধরেছিলেন। মাহিদ ভাই হয়তো সেদিন যারার কথাটা হেসে হেসে মেনে নিয়েছিলেন, খুব সহজভাবে। কিন্তু যারা, সে সত্যি আর কোনোদিন কানে দুল পড়েনি। ওই ছোট্ট প্রতিশ্রুতি, আমি ওই দুল পরবো যেটা মাহিদ ভাই নিজে কিনে দেবে আমায়। এই কথাটাকেও এমনভাবে আগলে রেখেছে, মনে হচ্ছে সেটাই যারার জীবনের শপথ। মাহিদ ভাই নিজের চোখে দেখেছিলেন এই কানের দুলের জন্যই মার খেয়েছে যারা। কান থেকে দুল পড়ে গেছে বলে মা ওকে বকেছেন। শুধু বকা নয়, আঙুলের 5টা ছাপ লাল হয়ে বসেছে ওর ফর্সা গালে। অথচ মার খাওয়ার 10 মিনিট পরেই যারা সেই চিরচেনা হাসি মুখে চাঞ্জা পানি হাতে নিয়ে এসেছিল মাহিদ ভাইয়ের রুমে। এসে হেসে বলেছিল, ভর্তি হয়েছে তো? সব ঠিকঠাক হয়েছে তো? মাহিদ ভাই চুপচাপ তাকিয়ে রইলেন ওর পানে, মুখ তুলে বিধ্বস্ত চোখে। গরম থেকে আসার পরিজারা ওনার ঠান্ডা পানি এনে দেয়, আজও এনে দিল। মনে মনে কিছুটা খুশি ছিলেন ভর্তি হতে পেরে, কিন্তু মনটা নিমিষেই খারাপ হয়ে গেল যারাকে মার খেতে দেখে। উনি পানির গ্লাসটা হাতে নিতে নিতে ওর পানে তাকিয়ে রয়, শুধু একটা কথাই বললেন শান্ত গলায়, তোকে মেরেছেন এই কানের দুলের জন্য, তাই না? কিন্তু উনি পাগল। ওনার যারা হেসে জবাব দিয়েছিল, আরে আপনার জন্য এমন দু একটা মার খেলে কি আর এমন হবে? বেশি জোরে মারেননি, একটু বকেছেন ব্যাস। কিন্তু মাহিদ ভাই তো স্পষ্টই দেখতে পাচ্ছেন ওর ফর্সা গালে চকচকে লাল হয়ে আছে, চোখের কোণায় জমে আছে থাকা পানির রেখা, আর 2 গালে ভেসে আছে 5 আঙুলের ছাপ। সেদিন মাহিদ ভাই ভেতর থেকে কেঁপে উঠেছিল। এমন অবস্থা দেখে উনি বুঝে গিয়েছিলেন ভালো করে, এই মেয়ে, এই নারী ওনার জন্য প্রাণও দিতে পিছুপা হবে না। সেই দুল দুটো বেচে তিনি পাঠিয়েছিলেন 18,000 টাকা। 8,000 টাকা দিয়ে আইএলটিসি এ ভর্তি হয়েছেন। যে টাকা রয়েছিল সে বাকি টাকা তুলে দিয়েছিলেন যারার হাতে, কিন্তু যারা ওগুলো নেয়নি। সেদিনও চোখে দীপ্তি নিয়ে বলেছিল, আমার টাকার প্রয়োজন নেই মাহিদ ভাই। আমার শুধু প্রয়োজন আপনাকে সাফল্যের হাসি হাসতে দেখা। আপনি সফল হন, সেটাই আমার সব কিছু। আর সেই আংটি, একটা আংটি ছিল যারার, ছোট্ট একটা আংটি। ও চাইছিল মাহিদ ভাই আর যারার বিয়ের প্রতীক হাতের আংটি। আইএলটিএস এর পরীক্ষা দিতে গিয়ে অনেক খরচ হয়, শহরের বাইরে তাদের বাড়িটা, তাই পড়াশোনা করায় থাকতে হয় মেসে। মাহিদ ভাইয়ের বাবা কিছু টুকটাক খরচ দিতেন ঠিকই, কিন্তু মেসে থাকা আর পাসপোর্ট বানানোর মতো টাকা আর দেননি। তখন যারা নিজের সেই বিয়ের আংটিটা এনে মাহিদ ভাইয়ের হাতে দিয়ে বলেছিল, এটা বিক্রি করে দিন, আপনার পথ সহজ হবে। সফল হলে আমায় এমন 1000টা রিং কিনে দেবেন। মাহিদ ভাই নিতে চাননি, কিন্তু যারা ওনার ডান হাত চেপে ধরে মায়া ভরা চোখে বলেছিল, এমন 1000টা আংটি আমায় কিনে দিতে পারবেন যখন সফল হবেন। আমি সেই দিনটা আবার হাতে আংটি পরবো, যেদিন আপনি নিজের হাতে আমায় একানা দেবেন, ভালোবেসে, সম্মানে। সেই আংটি বিক্রি করে মাহিদ ভাই ম্যাচে উঠলেন।
বানানেন পাসপোর্ট, কিন্তু জারার হাতে তখনও কিছু নেই, কোনো দুল না কোনো রিং। আছে শুধু এক বুক বিশ্বাস আর একটা জেদ, মাহিদ ভাই একদিন সফল হতে পারবেন ইনশাল্লাহ। স্বর্ণের চেন। মাহিদ ভাই তখন আইএলস পরীক্ষা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ফির টাকা নেই। বাবাকে বললেই তিনি বলেন আজ দেবে, কাল দেবে, এই বলে দিন কাটিয়ে দেন, অথচ একটিবারও সত্যি করে টাকাটা হাতে তুলে দেন না, কারণ তিনি চান না মাহিদ ভাই তার ইচ্ছের